প্রিয় ছাত্রছাত্রী, গ্লোবাল এডুকেশনের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সেলিম জাহাঙ্গীর। আর আজ আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো একটি ছোট গল্প, বহুরূপী ছোট গল্পটি। বহুরূপী ছোট গল্পটির প্রথম পর্ব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজ দ্বিতীয় পর্বটা আলোচনা করব। তো দেখো, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে হরিদার জীবনের যে নানান বৈচিত্র্য লুকিয়ে রয়েছে, সেই বৈচিত্র্য, তারপর কোন দিন সে পাগল সেজে বাসের যাত্রীদের উপর আক্রমণ করতে গেছে, কখনো বা সে বাইজির ছদ্মবেশ ধারণ করে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছে এবং সেখান থেকে ভালো একটা উপার্জন করেছে। এইভাবেই বহুরূপী হরিদার জীবন, যে নাটকীয় বৈচিত্র্য, সেটা চলছিল। তো তারপর দেখো, শুধু এই যে দুটি বা একটি হচ্ছে তোমার পাগলের ছদ্মবেশ আর একটি হচ্ছে বাইজির ছদ্মবেশ, এই দুটিই নয়, এছাড়াও তার আরো কিছু ছদ্মবেশ সে ধারণ করেছিল। যেমন কোনোদিন বাউল, কোনোদিন বা কাপালিক সেজেছেন, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা সেজেছেন, কখনো হ্যাট কোট পেন্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজেছেন। তাহলে এইরূপ নানান চরিত্রে আমরা এই হরিদাকে দেখেছি। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা। পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন, স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। পুলিশ ভেবে সেই ছেলেগুলো ভয়ে কেঁদেছিল। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। স্কুলের মাস্টার এসে পর্যন্ত বুঝতে পারেনি যে হরিদা একজন পুলিশ নয়, সে একজন বহুরূপী। এতটা সুন্দর নিপুণ ভাবে সে পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিল, পুলিশের অভিনয় করেছিল, যে তাকে দেখে বুঝতেই পারেনি যে এ বহুরূপী, এবং তার জন্যই তার কাছে ক্ষমা চেয়েছিলেন। এবারের মতো মাফ করে দিন ওদের, এই বলে। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে দেখো, সেখানে মাস্টারের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়ে তবে কিন্তু এই ছেলেগুলোকে ছেড়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে এতটা নিখুঁত তার যে বহুরূপ, এতটা তার পেশা সম্পর্কে সে এতটাই সচেতন যে তাকে দেখে সে যে সত্যিকারের একজন বহুরূপী, সে যে সত্যিকারের পুলিশ নয়, সেটাই বোঝা যায় না। পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। পরে অবশ্য জেনে গেছিলেন যে সেটি নকল পুলিশ হরিদা বহুরূপী সেজে সেখানে তার কাছ থেকে ঘুষ নিয়েছে, সেটা পরে অবশ্য জেনে গেছিলেন। কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেন। মাস্টার মশাইয়ের একটু বরং এই মানুষটি সম্পর্কে একটু কৌতূহল বেড়েছে, মানুষটি সম্পর্কে তার একটু মনে শ্রদ্ধা বেড়েছে। এত সুন্দর নিখুঁত ভাবে সে পুলিশের অভিনয়টা করতে পারলো, বরং একটু তারিফই করলেন। বাহ, সত্যি চমৎকার পুলিশ সেজেছিল হরি। তার বহুরূপে সাজের বরং প্রশংসাই করলেন মাস্টার মশাই। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছে। জগদীশ বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিল, সে চলে গেছে 100 টাকা দক্ষিণা নিয়ে। এই যে ব্যাপারটি, এই কথাটি শোনা মাত্র হরিদা কিন্তু মনে মনে একটা কিছু ভাবনা চিন্তা করছিল, একটু গরু গম্ভীর হয়ে গেছিল। তো তার সাথে যারা ছিল তারা বুঝতে পারছে না যে তার আসলে এই গাম্ভীর্য যে অবস্থা, এই অবস্থায় সে কি ভাবছে।
হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন? সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? নতুন কি কোনো ভাবনা চিন্তা মতলব ছটফট করে উঠলো? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, একটা খুব ভালো খেলা দেখাবো তোমাদের। এইটা আন্ডারলাইন করে রেখো, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। জবর খেলাটি কি দেখো। আমাদের দেখিয়ে আপনার কি লাভ হরিদা? আমাদের দেখিয়ে আপনার লাভ কি হবে হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। তারা তো সঙ্গী সাথী মানুষ, তারা তো আর বেশি কিছু তাকে দিতে পারবে না, একটা সিগারেটই দিতে পারবে। হরিদা বলে, না ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, দেখতে পাবে, তাহলে দেখতে পাবে। তোমরা সেখানে থেকো, তাহলে তোমরাও দেখতে পাবে। কোথায় হরিদা? আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়ি। তাহলে সে কোথায় খেলা দেখাতে চেয়েছিল? একটা নতুন কিছু ভাবনা চিন্তা করে নতুন কিছু দেখাতে চেয়েছিল জগদীশ বাবুর বাড়ি। কখন থেকে তার মাথায় এটা কাজ করছিল? যখন থেকে শুনেছে যে জগদীশ বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিল, 1000 বছর নাকি তার বয়স, সে জগদীশ বাবুর কাছ থেকে 100 টাকা দক্ষিণা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেছে। তখন থেকে তার মাথায় কিছু একটা চলছিল। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? জগদীশ বাবুর বাড়িতে আপনার খেলা দেখানোর ইচ্ছা হলো কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। বহুরূপ ধারণ করে হয়তো সামান্য সামান্য করে উপার্জন হয়, তাতে 2-3 টাকার বেশি কখনো হয় না। এইবার একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল। বাইজি সেজে কত পেয়েছিলেন? মোট 8 টাকা 10 আনা। এটাই হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া। কিন্তু ওতেই বা কি হবে? এই সামান্য অর্থেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। সপ্তাহে এক দিন হয়তো সে বহুরূপী সেজে পথে বের হন, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয়। 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না, কারণ 2-3 টাকা হয়তো পায়, তাতে 7 দিন কিন্তু চলবে না একটি মানুষের। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। সে এতদিন কি বহুরূপী সেজে যে যা খুশি হয়ে দিতেন সেটাই হাত পেতে বকশিস স্বরূপ নিতেন। এবার মারি তো হাতি লুঠিত ভান্ডার। এবার মারলে বড় কিছুই মারবে, এবং লুট যদি করতে হয় এবার বেশ ভালো কিছু মোটা অঙ্কের একটা সে লুঠে নেবে। এরকম একটা কথা বলেছে, এটা একটা প্রবাদ। একবারে যা ঝেড়ে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। একটা মোটা অঙ্কের উপার্জন করে নিতে চাইছে, যাতে তার সারা বছর অনায়াসে নিশ্চিন্তায় কেটে যেতে পারে। কিন্তু সে কি সম্ভব? জগদীশ বাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। জগদীশ বাবু সে অনেক অর্থশালী মানুষ, এটা ঠিকই, কিন্তু সে অনেক কৃপণ। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশ বাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। 5 আনা হয়তো দিতে পারে খুশি হয়ে, তার বেশি হয়তো দিবে না। কৃপণ মানুষ সে, অর্থশালী মানুষ ঠিকই, কিন্তু কৃপণ। হরিদা বলে, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশ বাবুর কাছে যাব। হরিদার যারা সঙ্গী সাথী, তার ঘরে যারা চায়ের আড্ডা দিতে আসে, সেই মানুষগুলো আবার তার কাছে কি করতে? জগদীশ বাবুর কাছে যাবে স্পোর্টসের চাঁদা নেওয়ার জন্য। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার চেহারাটা বড় মধুর। দেখো, 2 নম্বর অনুচ্ছেদে আমরা চলে এসেছি। যে এই যে
সন্ধ্যার চেহারাটা দেখছো, সেটা একটা সুন্দর চেহারা। আমাদের শহরে গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে দেখা যাচ্ছে যে সন্ধ্যায় প্রতিদিনই তো চাঁদের আলো ওঠে, জ্যোৎস্না ওঠে, কিন্তু তা বলে এতটা সুন্দর একটা মনোরম উজ্জ্বলতা আগে তো কখনো দেখা যায়নি। ফুরফুর করছে, ফুরফুর করে বাতাসও বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। সমৃদ্ধশালী ব্যক্তি হচ্ছে জগদীশবাবু, তার বাড়িতে আশপাশে বাগানও রয়েছে, সেই বাগানের গাছের পাতা ঝিরঝির করে বইছে, সেই বর্ণনাটাও যেন দিয়েছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। বড় একটা আলো জ্বলছে, সম্ভ্রান্ত লোক তিনি। সেই আলোর নিচে বসে রয়েছেন। তার চেহারার বিবরণ দেখো, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাহলে জ্ঞানী জগদীশবাবু কেমন ব্যক্তি ছিলেন, এটা খুব পরীক্ষায় পড়ে। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু, এই অংশটা লিখতে হবে। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। ওই যে হরিদা যারা ঘরে আড্ডা মারতে যেত, তারা স্পোর্টসের চাঁদা নিতে এসেছে জগদীশবাবুর বাড়িতে। চমকে উঠলেন জগদীশবাবু, হঠাৎ করেই জগদীশবাবু যেন চমকে উঠেছেন। আন্ডারলাইন করে রেখো, চমকে ওঠার কারণটা কি? চমকে উঠলেন জগদীশবাবু, এটা লিখে রেখো বা আন্ডারলাইন করে রেখো। চমকে উঠলেন কেন, কারণটা দেখো। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। একদম চোখের পাতা যেন আর পড়ছে না বারান্দার দিকে যখন তাকাচ্ছেন জগদীশবাবু। এমন কিছু সে দেখে ফেলেছেন। আমরাও চমকে উঠেছি বই কি। যারা চাঁদা নিতে গেছিল জগদীশবাবুর কাছে, নিচে বারান্দার দিকে তাকিয়ে তারাও চমকে উঠেছে। সে কি সত্যি হরিদা? হরিদা তাকে তাদের খেলা দেখাবো বলেছিল, তাই তারা জানে। কিন্তু এই যে লোকটিকে দেখছে, এই যে বহুরূপীটিকে দেখছে যে এসেছে জগদীশবাবুর বাড়িতে, তাকে দেখে মনেই হচ্ছে না যে সে হরিদা। ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? একদম দেখে যেন সত্যিকারের মানুষ, একদম সত্যিকারের আলাদা কেউ মনে হচ্ছে। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। এই যে আমরা দেখি একজন সন্ন্যাসীর এই সমস্ত গুণগুলি, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি নিয়ে বেড়ায়। তার গায়ে ধরো উত্তরীয় এবং গেরুয়া বসনধারী হয়, মানে গেরুয়া পোশাক সে পরে, তারপরে হাতে কমণ্ডলু থাকে, চিমটে থাকে, মৃগচর্মের আসন থাকে। এই সমস্ত কিছুই নেই হরিদার কাছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে এ কি সত্যি হরিদা। দেখো কি হচ্ছে, সে কি রূপে এসেছিল? আদুর গা। আদুর মানে কি? খালি গা। তার উপর একটা সাদা ধবধবে উত্তরীয়, একটা উত্তরীয় তার গলায় ঝুলছে। তার সারা শরীর হচ্ছে আদুর, খালি গা। পরনে ছোট বহরের একটি সাদা থান, একটি সাদা থান ছোট্ট বহরে সেটা পরেছেন সে। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল।
তার মাথায় সাদা শুকনো চুল, সেগুলো ফুরফুর করে উঠছে, ধুলো মাখা পা, খালি পায়ে ঢুকে উঠছেন, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। এইটুকু নিয়েই সে এতটা নিপুণ ভাবে একজন সন্ন্যাসীর বেশ ধারণ করেছে যে জগদীশ বাবু তো বিস্মিত হয়েছেনই, সেই সঙ্গে সঙ্গে যারা রাত দিন হরিদার কাছে বসে আড্ডা মারেন, আড্ডা দিন, চায়ের আড্ডায় বসেন, গল্প গুজব করেন, সেই মানুষগুলি পর্যন্ত এই হরিদাকে চিনতে পারছে না। এতটা সুন্দর, এতটা নিখুঁত ভাবে সে তার চরিত্রকে রূপ দিয়েছে। সে তার বহুরূপী যে চরিত্রে অভিনয় করছে বা বহুরূপী রূপ ধারণ করে, বেশ ধারণ করেছে, সেটাকে এতটা সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে। তারপর দেখো, এখানে শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে যে হরিদা জগদীশ বাবুর বাড়িতে যখন সন্ন্যাসী সেজে গিয়েছিলেন, তখন তার কাছে কি ছিল, তার ব্যাগের মধ্যে কি ছিল? তো একটি গীতা ছিল। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক। আগন্তুক কাদের বলা হয়? যারা কোথাও থেকে এসেছে, আগত, বাইরে থেকে আগতকে বলা হয় আগন্তুক। তো এখানে বহুরূপধারী সেই হরিদা এখানে যেন আগন্তুক। তো গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, কিছু একটা দেখলেন, তারপর নিজের মনে সে হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। তাকে দেখে মনে হচ্ছে যেন এই মানুষটি জগতের ওপার থেকে পায়ে হেঁটে 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 সে চলে এসেছে। একদম যে স্বর্গলোকের মানুষ, দেবদূতের মতো যেন তার চেহারা মনে হচ্ছে। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। যে তার শীর্ণ রোগা শরীর, সেটাকে দেখে মনে হয় যেন একটা অশরীরী, একটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ চলে এসেছে। কি অদ্ভুত, উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। একদম তীক্ষ্ণ, অদ্ভুত, শান্ত এবং উজ্জ্বল দৃষ্টি এই আগন্তুক তথা হরিদার বহুরূপী সেজে, সন্ন্যাসী সেজে যাওয়া হরিদার চোখ থেকে যেন বেরিয়ে আসছে। তার এই সুন্দর রূপ, তার এই যে তীক্ষ্ণ উজ্জ্বলতা, আত্মবিশ্বাসে ভরপুর, নিপুণ ভাবে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলা, সমস্ত কিছু দেখে যেন বোঝার উপায় নেই সে একজন নকল সন্ন্যাসী, সে একজন বহুরূপী মাত্র, বোঝবার উপায় নেই। জগদীশ বাবু বুঝতেও পারেননি। তাই তিনি কি করছেন দেখো, উঠে দাঁড়ালেন জগদীশ বাবু। তিনি আলোর, বড় একটা আলোর নিচে বসেছিলেন। সন্ন্যাসী ভেবে তিনি উঠে দাঁড়ালেন এবং আমন্ত্রণ জানালেন, তাকে স্বাগত জানালেন, আসুন। আগন্তুক হাসেন। তার এই কথা শুনে আগন্তুক হাসলেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? এবং তাকে, জগদীশ বাবুকে বললেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশ বাবু কিছু ভেবে বলেন, কেন? কিছুটা ভাবেন, এরকম বলছে কেন? কেন আপনি এ কথা বলছেন মহারাজ? তাকে সত্যিকারের সন্ন্যাসী ভেবে বলছে, মহারাজ আপনি আমাকে এমন কথা বলছেন কেন? তারপর দেখো, এই কথার উত্তরে হরিদা কি বলছে, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এই সৃষ্টি, জগতের সৃষ্টির মধ্যে আমি একমাত্র একটু ধুলি মাত্র, তাছাড়া কিছু নই। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। কিন্তু আপনার অঢেল সম্পদ, 11 লক্ষ টাকার সম্পদ আছে বলে আপনি নিজেকে আত্মগৌরবী, অহংকারী ভাবে
ভগবানের চেয়েও বড় মনে করছেন? এই যে একটা তীব্র আঘাত যেন জগদীশ বাবুর কাছে পৌঁছলো, এই যে একটা তার মনের মধ্যে একটা আঘাত হরিদা যেন দিয়ে দিল, তার ইমোশনে একদম আঘাত। যে আপনি কি নিজেকে ভগবানের চেয়ে বড় মনে করেন? তা তো আপনি নন। তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। ওখান থেকে আমাকে আসুন বলে স্বাগত জানাচ্ছেন, আপনি নিচে নেমে আসতে পারছেন না পর্যন্ত নিজের অহংকারের জন্য। নিজেকে আপনি কি তাহলে ভগবানের সঙ্গে তুলনা করছেন? এই বলে তাকে শেষ আঘাতটা। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশ বাবু। সেই মুহূর্তে আর এক বিন্দু বিলম্ব না করে জগদীশ বাবু সিঁড়ি দিয়ে নেমে যান। আমার অপরাধ হয়েছে, এবং সন্ন্যাসীর কাছে ক্ষমা চান যে আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। তারপর দেখো আগন্তুক আবার হাসে। এই যে তার এই কথা শুনে আগন্তুক আবারও হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, রাগ নামে কোনো বস্তুই তো আমার নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা, হয়তো একদিন সেটা ছিল, রাগ নামে কোনো বস্তু আমার ছিল, কিন্তু সেটা এ জন্মের নয়, সেটা পূর্বজন্মের কথা। জগদীশ বাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশ বাবু তার কাছে কাকুতি মিনতি যেন করছে, এমন যে আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি একটু বলুন। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু না। একজন বিরাগী, একজন যার কোনো বিষয়ের প্রতি, কোনো সম্পত্তির প্রতি, কিছুর প্রতি যেন তার লোভ লালসা থাকবে না। এখানে হরিদা বিরাগীর ছদ্মবেশে, একদম সত্যিকারের একজন বিরাগী, একজন সন্ন্যাসী যেমনটা হয়, তার কথাবার্তা চলন চাল যেমনটা হয়, ঠিক একদম সেই রকম ভাবে নিজেকে তুলে ধরছেন। বলছে একটু পানি চাই মাত্র, আর কিচ্ছু নয়। ঠান্ডা জল চাই, আর কিচ্ছু না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। তিনি তার ক্লান্তিটা অনেকটা দূর করেন। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে জগদীশ বাবুর বাড়িতে যারা চাঁদা নিতে গিয়েছিল, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ভবতোষ। সে আরেকজনের কাছে কানের কাছে ফিস ফিস করে বলে, না না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। যারা সব সময় হরিদার সঙ্গে থাকে, যারা সব সময় তার কাছে বসে গল্প করে, চা খায়, একসঙ্গে দীর্ঘ সময় কাটায়, সেই মানুষগুলো পর্যন্ত হরিদা, এই যে হরিদা, তা বুঝতেই পারছে না। তাহলে দেখো, হরিদার জীবনের যে নাটকীয় বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যের মধ্যে ব্যক্তিত্বও কিন্তু লুকিয়ে রয়েছে। এই বৈচিত্র্য পূর্ণ জীবন পালন করতে গিয়ে তাকে এসে ধীরে ধীরে বিশাল ব্যক্তিত্বপূর্ণ, কেননা তার প্রতিটি ছদ্মবেশী মানুষ যেন বুঝতেই পারে না যে এ বহুরূপী। আমরা দেখেছি পাগল সেজে যখন সে অভিনয় করছিল, তখনও কিন্তু কেউ বুঝতে পারেনি যে হরিদা নয়। এই যে হরিদা, সেটা বুঝতেই পারেনি, এ সত্যিকারের পাগল ভেবেছিল তারা। অন্যদিকে বাইজি সেজে যখন গেছিল, তখনও মানুষ অবাক হয়েছিল, কারো মোহভঙ্গ হয়েছিল, যে এ কি সত্যিকারের, এ কি কোনো বহুরূপী রূপ হতে পারে, এ কি সত্যি বাইজির নয়, তাদের ভ্রম হয়েছিল। ঠিক তেমনি ভাবে দেখো, বিরাগী সেজে জগদীশ বাবু যে বাড়িতে যখন গেছিল, সর্বক্ষণের সঙ্গী সাথীরা পর্যন্ত তাকে চিনতে পারেনি, জগদীশ বাবু তো পারেনি। তারা নিজেদের মধ্যে বলা বলি করেছে যে কখনোই হরিদা হতে পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমেরই না,
তাহলে নিজের কণ্ঠস্বর পর্যন্ত সে পরিবর্তন করে নিতে পেরেছে তার চরিত্রকে ফুটিয়ে তুলতে। এখানেই তার ব্যক্তিত্ব দেখা গেছে। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? জগদীশ বাবুকে বলেছেন যে আপনি কি জানেন যে পরম সুখ কাকে বলে? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। দেখো, শুধু যে নিজের চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন জগদীশ হরিদা তাই নয়, তার কথাবার্তার মধ্যেও কিন্তু এক অসাধারণ মুক্ত রয়েছে। জগদীশ বাবুকে কি বলেছেন? তিনি বলেছেন যে পরম সুখ কাকে বলে জানেন? হরিদার ভাষায় পরম সুখটা তাহলে কি? না, সন্ন্যাসী বেশি হরিদার ভাষায় পরম সুখ হচ্ছে সমস্ত সুখের বন্ধন থেকে নিজেকে মুক্ত করা। অর্থাৎ আমাদের পার্থিব জীবনের যে সুখ, পার্থিব জীবনের যে লালসা, আশা, আকাঙ্ক্ষা, আমাদের প্রতিনিয়ত চাহিদা, সেগুলো থেকে দূরে আসা, সেগুলো থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার মধ্যেই সুখ রয়েছে। সমস্ত সুখের চেয়ে শ্রেষ্ঠ সুখ সেটাই যে লোভ লালসাহীন পার্থিব জীবনের সুখ, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করে নেওয়া, আলাদা করে নেওয়াটার মধ্যেই যেন সর্বশ্রেষ্ঠ সুখ রয়েছে। একজন দার্শনিকের মতো যেন তার কথা। এখানেই হরিদার চরিত্রের অনেক দিক ফুটে উঠছিল। তার কথাবার্তার মধ্যেও যেন একটা মহৎ, একজন মহাত্মার ব্যক্তি, মহৎ ব্যক্তির বা মহাত্মার একজন কথা, একজন মহাত্মার কথা যেন সে তুলে ধরছেন। তো এই যে তার চরিত্র, তারপরে দেখো ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলেন, শুনছো তো? এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এই যে কথাগুলি বলছে, এটা কি কোনো বহুরূপীর হতে পারে? এগুলো হরিদার ভাষা হতে পারে? তারাও তার এই ভাষা দেখে, তার এই ভাবনা চিন্তার প্রতিফলন দেখে চমকে গেছে। তাহলে দেখো, যে অংশটুকু আজ আমরা আলোচনা করলাম, আজ এই পর্যন্ত আলোচনা করলাম, তো যে অংশটুকু আমরা আলোচনা করলাম তার মধ্যে হরিদার চরিত্রের দিকটি ফুটে উঠছে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আসার উপযোগী, বেশ কিছু প্রশ্ন, এবং আসবেই ধরে নিতে পারো। আমি কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি, যে প্রশ্নগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যেমন দেখো, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। এখানে কে কোথায় কোন খেলা দেখাবে বলে বলেছিল, বা সে কি খেলা দেখিয়েছিল। এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে জগদীশ বাবুর বাড়িতে সন্ধ্যায় হরিদা কি কাণ্ড ঘটিয়েছিল, এই প্রশ্নটাও আসতে পারে। তারপর দেখো, এবার মারিত হাতি আর লুঠিত ভান্ডার, এই কথাটির মধ্যে দিয়ে হরিদা কি বোঝাতে চেয়েছেন। জগদীশ বাবুর বাড়িতে হরিদার যারা সঙ্গী সাথী, তারা কি কাজে গিয়েছিল, শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। হরিদার চেহারার বিবরণ দাও। জগদীশ বাবুর বাড়িতে সন্ধ্যায় হরিদার যে সন্ন্যাসী বেশ ধারণ করেছিল, সেই সময়ে তার চেহারার বিবরণ দাও। এটাও খুব ভালো প্রশ্ন। তারপরে জগদীশ বাবুর পরিচয় দাও, মানে তার চেহারার পরিচয় দাও এবং সব মিলিয়ে, যেমন তার সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশ বাবু, এই পুরো অংশটাই লিখতে হবে।
তারপর চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু কেন চমকে উঠেছিলেন, তার চমকে উঠে তিনি কি দেখেছিলেন? ঠিক আছে, জগদীশবাবুর বাড়িতে যখন সন্ন্যাসী বেশে হরিদা গিয়েছিলেন, তখন তার কাছে তার ব্যাগের মধ্যে, তার ঝোলার মধ্যে কি ছিল, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তো গীতা ছিল। তারপর দেখো এখানে হরিদার মতে সব সুখ, হরিদার মতে পরম সুখ কি? তো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, সেটাই হচ্ছে হরিদার ভাষায়, হরিদার কথায়, হরিদার ভাবনা অনুযায়ী সর্বশ্রেষ্ঠ সুখ। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাকি অংশটা আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলি আলোচনা করা হলো সেগুলোকে তোমরা ভালোভাবে দেখবে এবং পড়বে, তাহলে মাধ্যমিক পরীক্ষার জন্য যথেষ্ট। যে প্রশ্নই আসুক না কেন তার উত্তর করতে পারবে। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।